আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইরশাদ জাহান হাজির হয়েছি আপনাদের সামনে সাথে আরেকজন ডক্টরকে নিয়ে। আপনাদের সেবায় বরাবর যেমন আমি আলোচনা করে থাকি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে খুবই ইম্পর্টেন্ট। আজকের সেই সাবজেক্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিক। ডক্টর হক আছেন। পুরো নাম মুজিবুল হক, ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট এবং পিএইচডি ইন বায়ো অর্গানিক কেমিস্ট্রিতে প্র্যাকটিস করছেন ইউএসএ তে, এবং যিনি আমাদের বাংলাদেশেরই সন্তান। তো ওয়েলকাম জানাচ্ছি ডক্টর হক আমাদের আজকের লাইভে। আমরা আসলে খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা বলছি যে পুরো বিশ্বে যদি আমি বলি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং আমি যদি বাংলাদেশের কথাটা শেয়ার করি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগে মনে হতো একটা সাডেন এইজে আসলে ডায়াবেটিক হওয়াটা স্বাভাবিক, বাট এখন কিন্তু আর আমরা এইজ লিমিটটাকে নিতে পারছি না। আমরা দেখছি সব এইজ গ্রুপের মধ্যেই ডায়াবেটিক হয়ে যাওয়ার সংখ্যাটা একটু বেশি। তো আজকে এই টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করব এবং আমিও কিছুটা আপনার সাথে শেয়ার করব। তো আশা করছি যে এনজয় করবেন। থ্যাংক ইউ নিউট্রিশন ইসরাত। তো আমার মনে হয় আপনি প্রথমে শুরু করতে পারেন যে আপনার যে বাংলাদেশের যে পার্সপেক্টিভ এবং বৈশ্বিক পার্সপেক্টিভে যে ডায়াবেটিস এত মহামারী। আজকে এক সময় আমরা ডায়াবেটিস শুনতাম, কখন ডায়াবেটিস মানুষ দেখিনি আমরা যখন ছোট ছিলাম। তো আজকে যে মহামারী হলো এবং বাংলাদেশের গ্লোবালাইজেশন যুগে সবকিছু সহজে স্প্রেড হয়, রোগটাও দেখছি স্প্রেড হচ্ছে। তো আপনার অভিজ্ঞতা থেকে যে দর্শকের জন্য বলেন যে আমরা কেন এই মহামারীতে আমরা পড়ে যাচ্ছি এবং এবং আমরা এটার জন্য কিভাবে কি করতে পারি। আমারটা আমি শেয়ার করবো, আপনারটা মনে হয় আপনি আগে শেয়ার করেন। শিওর, ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা সব সময় অনেক অসুখের কথা শুনি। কারণ মানুষ মাত্রই আসলে বলি যে ডায়াবেটিক, হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার যে কোনো প্রবলেম, কিডনির প্রবলেম, তাই না, ফ্যাটি লিভার, খুব কমন কিন্তু এই নামগুলো। কিন্তু সবচেয়ে কমন যে নামটা আমরা দেখি সেটা হচ্ছে ডায়াবেটিক। এবং কোনো পরিবারে আপনি যখন জিজ্ঞেস করবেন যে একটু বয়স্ক যে আপনার ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ, বা কোনো যদি উনি বলে যে নেই, তখন আমরা কিন্তু একটু বাঁকা চোখে দেখি যে উনি আসলে সুস্থ আছে তো। মানে আমাদের ট্রেন্ডটা আসলে এরকম হয়ে গেছে যে একটা বয়সের পর মানুষের ডায়াবেটিক হবে, উনি ডায়াবেটিক হয়ে যাবেন বা ডায়াবেটিসে আক্রান্ত হবেন, এটাই যেন স্বাভাবিক। হ্যাঁ, এটা কেন হয়েছে, এটা আমার কাছে মনে হয় যে একটা সময় আমরা যখন স্টাডিতে করতাম নিউট্রিশনের উপর, তখনও কিন্তু আসলে এত প্যান্ডেমিক ছিল না আমি মনে করবো যে এই ডায়াবেটিকটা। বাট এখন নাও এ ডেইজ কিন্তু আমি দেখছি যে একটা সাডেন এইজের লিমিটেশনসে না থেকে ছোট যারা আছে, ঠিক আছে, বাচ্চাদেরও কিন্তু এখন ডায়াবেটিক হওয়ার চান্সটা অনেক বেড়ে গেছে, রেজিস্ট্যান্স আছে। এবং তারা যখন অ্যাডোলেসেন্স এইজে চলে আসছে তখন কিন্তু অলরেডি তারা হচ্ছে ডায়াবেটিক। এবং সেটা কিন্তু টানতে টানতে যখন তারা কন্ট্রোল করতে পারছে না ব্লাড সুগারটাকে, তখন কিন্তু আরো ভয়াবহ অবস্থা হয়, যখন হচ্ছে সে হচ্ছে একদম পুরোপুরি প্রাপ্তবয়স্ক অবস্থায় চলে যায়। তো আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি দেখতে চাই যে আমাদের লাইফস্টাইল এবং আমাদের যে ফুড প্যাটার্ন, হ্যাঁ, আমরা যে খাবারটা এখন নেই, আমাদের সময়ের সাথে সাথে আসলে আমরা অনেক কিছু ওয়েস্টার্নের কিছু ট্রেন্ড ফলো করি, বাট ইনগ্রেডিয়েন্টস বা যে যে জিনিসগুলো আছে সবগুলোর সাথে আমাদের লাইফস্টাইল কিন্তু সেম না। যদি একটা ফাস্ট ফুডের কথা বলি, যে আমরা হাই ক্যালোরি একটা বার্গার যদি খাই, সেক্ষেত্রে আমরা ক্যালোরিটা ইনটেকই করছি, এটা কিন্তু বার্ন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওয়েস্টার্নে যারা আছে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ এই ব্যাপারে। তারা ঠিকই বার্গার খাচ্ছে, বাট তারা কিন্তু ওই ক্যালোরিটা বার্ন করছে। সো এই যে ক্যালোরিটা ইনটেক করলাম, এটা স্টাক হয়ে গেল আমার বডিতে, ডে বাই ডে এটা হচ্ছে গিয়ে আমার ওয়েটটাকে বাড়াচ্ছে, আমার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারছে না, ইনসুলিন এটাকে কন্ট্রোল করতে পারছে না। তো এই সব কারণেই আমার কাছে মনে হয় যে লাইফস্টাইল অনেক বড় একটা ম্যাটার, যে আমাদের বাংলাদেশে ডে বাই ডে হচ্ছে এই ডায়াবেটিক হয়ে যাবার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তো আপনার ওখানে কি অবস্থা, আপনার কি মনে হয়? আমার যে অভিজ্ঞতা আসলে আপনি যেমনটা বলছিলেন একই রকমই। আসলে আমাদের যে খাবার অভ্যাস, এটা হচ্ছে লাইফস্টাইল যে চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটা শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না, এটা শুধু ওয়েস্টার্নের মধ্যে সীমাবদ্ধ না, এটা ছড়িয়ে পড়েছে সারা ওয়ার্ল্ডে। যখন জাপানের ডায়াবেটিসের সংখ্যা 1 থেকে 2%, তারা যখন আবার আমেরিকাতে আসে,
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসে, মাইগ্রেট হয়, তারপর কিন্তু সেই মোর দ্যান 10% ডায়াবেটিসের মধ্যে পড়ে যায়। এবং আমরা যদি একটা ডেটা দেখা যায়, আজকের পৃথিবীতে 500 মিলিয়ন, হ্যাঁ, মানে হচ্ছে কত, 50 কোটি লোক আজকে ডায়াবেটিসে আক্রান্ত। শুধু আমেরিকাতেই প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিক মিলিয়ে আমাদের প্রায় 100 মিলিয়ন, মানে যেটা বলা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে 50% আমেরিকান অ্যাডাল্ট হচ্ছে ডায়াবেটিক। এবং যেটা আপনি কারণটা বলছিলেন সুন্দর করে, যে আমরা মানে স্যান্ডউইচ বার্গার খাওয়াটা অভ্যাস, তারা অনেকে তো এটা বারণ করে না, অনেকে তো অনেকে সেডেন্টারি লাইফস্টাইল, আবার অনেকের ক্ষেত্রে খুবই কমানো। সব ধরনের মানুষ সব দেশেই আছে, কেউ খুব অ্যাক্টিভ, কেউ সেডেন্টারি, যেটা কাজ করে এটা বলি আমরা। তো এই যে ইস্যুটা কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে। এবং আমি যদি আরো বিশ্বে দেখি, যেখানে আমরা তাদেরকে মুসলিমের এক্সাম্পল মনে করি, পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিকের আক্রান্ত কিন্তু মিডল ইস্টে, যেটা হচ্ছে গলফ আরব কান্ট্রিগুলোতে, যেখানে মুসলিমরা হওয়া দরকার ছিল example, the role model for the health, to show that we are better than we have a God gifted knowledge, and we are getting more sick, more diabetic, more disease, so this is not the right example as a Muslim. So anyway, so Arab world বলি, বাংলাদেশে আমি যখন বড় হয়েছি, আমরা ডায়াবেটিস মানে শুনেছি ডায়াবেটিস হয়, বা আমি খুব ছোটকালে শুনি না, একটু বড় বড় ডায়াবেটিস কথা শুনি, কিন্তু কোনো রুগী দেখি না আনটিল আই ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময়, তখন কিছু পেশেন্ট দেখতে শুরু করি, তাও ভাবলাম যে এটা মনে হয় কোন কারণে হয়ে গিয়েছে আর কি। আর এখন আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিক মানে 40, 50, 60 হবে না, এটা তো হতে পারে না। একটা ডায়াবেটিক যদি না হয়, ডাক্তারদের কয়েকবার জিজ্ঞেস করতে হয়, কারণ আর রিয়েলি ডায়াবেটিক সবাই ধরে নেই, বা এটা সত্য কথা এবং ট্রু ফ্যাক্ট হচ্ছে যে বেশিরভাগ লোক হচ্ছে এখন ডায়াবেটিক। এখানে আমাদের যে সমাজ ব্যবস্থা, এটা অবশ্যই দায়ী, আমাদের লাইফস্টাইল, ফুড একটা বড় অংশ দায়ী। আমি যদি সিম্পল যদি আমরা ফুডটা দেখি, এক সময় মানুষ, আপনি যেটা বলছিলেন যে মানুষ কাজ খেত, বার্ন করতো, আজকে মানুষ খায় আর বার্ন করে না। দেখেন ঘুম থেকে উঠে কি খায়, ঘুম থেকে উঠে আজকে সকালে রুটি, আলু, ডিম, প্রচুর ক্যালোরি নিল, আবার স্ন্যাক্সে গিয়ে আবার বিস্কিট, দুধ দিয়ে চা, দুধটাতে অনেক ক্যালোরি, তারপরে হচ্ছে লাঞ্চে এসে আবার ভাত, রুটি, মানে কর্ন, মিল্ক, তাহলে একটা কার্বোহাইড্রেট মনে থাকে। বিকেলে স্ন্যাক্স কি হবে, তাও কেক হবে, অথবা স্যান্ডউইচ, অথবা বার্গার হবে, অথবা পিৎজা হবে, অথবা পেস্ট্রি হবে। আবার ডিনার কি হবে, আবার সেই রুটি এবং ভাত। তাহলে এই যে আমাদের মেজর পোর্শন যে আমাদের ভাত, একটা মানুষের যে, বা কার্বোহাইড্রেট, একটা মানুষের যে এই যে 1000 থেকে 1500 যে ক্যালোরি লিমিট রাখা দরকার, যদি আপনি টু মাচ অ্যাক্টিভ না হন, ওই ক্যালোরি লিমিটটা না রেখে আমরা যখন হাই ক্যালোরি, যেটা কার্বোহাইড্রেট ইজ এ গুড সোর্স অফ ক্যালোরি, আমরা টু মাচ কার্বোহাইড্রেট নিচ্ছি, এটা যেটা বলছিলেন যে সারা পৃথিবীতে একই অবস্থা। তো এটা হচ্ছে একটা মেইন কারণ, নাম্বার 1 কারণ আমরা মনে করবো। আমি যদি সেকেন্ড কারণের দিকে যাই, সেটা হচ্ছে যে আমাদের ওয়েট গেইন করা, যেটা আপনি বলছেন প্রসেস ফুড কথা আপনি বললেন, এই প্রসেস ফুড গুলো যখন আমাদের শরীরে আসে, এটা কিন্তু ডাইজেস্ট হয় না, কারণ প্রসেস ফুডের যে স্ট্রাকচারাল যে ডিফরমেশন হয়, তখন শরীরে এসে ডাইজেস্ট না হয়ে এটা it turns in the fat cell, turn in the toxic molecule, it damage the digestive tract, it makes it kills the good gut flora. তাহলে প্রসেস ফুডটা একসাথে এসে যেমন ডাইজেশন হচ্ছে না, তেমন ড্যামেজও করছে। এবং আজকে চিন্তা করুন, আমরা কোন খাবারটা আমরা প্রসেস করা খাই। আমি যখন আমার কোন পেশেন্টকে বলি আপনারা হোল ফুড, র প্ল্যান্ট বেস খাবার খাবেন, এটা তো গরুর খাবার। তো আমাকে একটা পেশেন্ট লিটারালি বলেছে, এটা তো অ্যানিমাল টাইপ ফুড। আসলেই আগে এটাই খেতে হবে, জানেন, মানে বান্দর যে খাবারটা খায় না, একদম র ধরে ধরে খায়, এটাতে ভালো নিউট্রিয়েন্ট থাকে। কিছু খাবার প্রসেস করতে হয়, রান্না করতে হয়, কিন্তু কিছু খাবার ওইভাবে খেতে হয়, এটা আমরা ভুলে গিয়েছি। আচ্ছা, মনে আছে না আমরা ছোটবেলায় কি খেয়েছি? আমি মনে আছে আমরা ক্ষীরা ক্ষেত থেকে তুলে খেয়েছি, আমরা গাছ থেকে আম ঝরার পরে খেয়েছি। এই যে ফ্রেশ, যেটা আমি বলছি বান্দরের মতো খাওয়া, কিছু খাবার, সব খাবার না, আমরা হিউম্যান বিং, আমরা উই আর সিভিলাইজড। সো এই যে আমি শর্ট করে বলি, এই যে সালাদ আকারে খাওয়া, র আকারে খাওয়া, রান্না করেও খাওয়া, আবার মাছ, মাংস, দুধ, ডিম, ভাত, রুটি সবই খাওয়া, এই যে একটা ব্যালেন্স ডায়েটে না এসে আমরা কি খাচ্ছি, সব বাদ, একটু ভেজিটেবল, লটস অফ কার্ব, একটু মাছ মাংস, তাও কি খাচ্ছি, আমরা খাচ্ছি সেই জেনেটিক্যালি মডিফাইড, এই যে ফার্ম রেসড স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক। এই যে একটা খাবার, যেটা মধ্যে আপনি বলছিলেন যে পুরো স্টাইলটা আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে।
এবার কি হচ্ছে, আমাদের বডিতে সে হজম হচ্ছে না, ফ্যাট সেল তৈরি হচ্ছে, এবং যে কোনো খাবার যেটা বলছিলাম যে ডাইজেস্ট না হলে এটা ফ্যাট সেল হবে। তারপরে এই ইন্ট্রাসেলুলার ফ্যাট যেটা লিপিড, যেটা হাইপারলিপিডিমিয়া, এই যে ফ্যাট, এটা কিন্তু আমাদের সুগারটাকে যে কনভার্ট করবে আমাদের ক্যালোরিতে, এটা হচ্ছে না। এবং কারণ হচ্ছে যে সেলগুলো হয়ে যায় রেসিস্ট্যান্ট টু দ্য ইনসুলিন হু ক্যারিং দ্য সুগার ইনটু দ্য সেল। কেন হচ্ছে, ওই যে ফ্যাটগুলো এসে গামি হয়ে যাচ্ছে, ফ্যাটগুলো এসে এরপরে সুগার শরীরে বেড়ে যাচ্ছে। সুগার বেড়ে গেলে কি হচ্ছে, কিডনি থেকে গাম আকারে আমাদের যে নার্ভ গুলো আছে, ভেইন গুলো আছে, এগুলাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে হোল একটা ম্যাস তৈরি করছে। এবং আজকে বাচ্চাদেরও, যেটা আপনি বলছেন যে আজকে বাচ্চাদের দেখা, যেটা আমরা ডায়াবেটিসটাকে মনে করতাম এখন থেকে মনে হয় 5 বছর আগেও ডায়াবেটিস মানে হচ্ছে একটা অ্যাডাল্ট ডিজিজ। আজকে দেখছি যে একটা ইয়াং ছেলে 4-5 বছরের ছেলে টাইপ 2 ডায়াবেটিস। আমি কখনো ফার্স্ট আমি বিশ্বাস করতে পারছিলাম দিস ইজ ট্রু, দেখি না এটা তো আসলে অ্যাভেলেবল। আমি খুব পেশেন্ট পাইনি, বাট আমি ডেটা দেখতে পাচ্ছি যে ইয়াংদের, বাচ্চাদের, চিলড্রেনদের টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। কেন হচ্ছে? তাদের আজকে দেখেন তো ঢাকা শহরের বাচ্চাগুলা, পৃথিবীর সব জায়গায়, বিদেশেও আছে, আনলেস ইউ বিকাম এ ভেরি মাচ মোটিভেটেড অ্যান্ড চেঞ্জ ইউর কনভেনশনাল স্টাইল, বাচ্চারা ওয়েট গেইন করছে। এবং আপনি শুনলে অবাক হবেন, আজকে এটা দেখা যাচ্ছে যে প্রতি 3 জনে 1 জন আমেরিকান বাচ্চারা, আমেরিকান কিড হচ্ছে আজকে এডিএইচডি, হাইপার অ্যাক্টিভ। এবং একটা অংশ তো আপনার অটিস্টিক অরিজিন তো খুবই কমন। আমার যে কত অটিস্টিক পেশেন্ট আছে ইউ ডোন্ট ইভেন ইমাজিন। হ্যাঁ, তো এই যে সংখ্যাগুলা, এই যে অবস্থা, এটা কেন হয়েছে? আমাদের যেটা বলছেন লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি। এরপরে এই কারণে কি হয়, হরমোন ব্যালেন্স হচ্ছে। হরমোন যখন ইমব্যালেন্স হয়, আমি 3 নম্বর কারণ দেখাই, আসলে হরমোন ইমব্যালেন্স হয়। হরমোন যখন ইমব্যালেন্স হয় তখন প্রপার গার্ড থেকে যে হরমোন এসে যে আমাদের প্যানক্রিয়াস বেটা সেলকে স্টিমুলেট করবে টু মেক এনাফ ইনসুলিন, হচ্ছে না। আমাদের যে লেপটিন যে সিগন্যাল, সেটা দিচ্ছে না। আমাদের গ্রলিন, টু মাচ হাঙ্গার হরমোন গ্রলিন তৈরি হচ্ছে, ওভারঅল। এরপরে অ্যাড্রিনাল, এটা আরেকটা ইস্যু। অ্যাড্রিনাল থেকে কর্টিজলটা ইমব্যালেন্স হচ্ছে, প্রপারলি কর্টিজলটা সিক্রেট হচ্ছে না। এই যে সব ধরনের হরমোনাল ইমব্যালেন্স, যা একটা 3 নম্বর কারণ বলে। এরপরে আমি যদি আরেকটা যদি বলি টক্সিসিটি, এই যে আমার সেলগুলো অপরিষ্কার, সেলগুলা প্রপারলি তৈরি হচ্ছে না। এই যে খাবার খাচ্ছি, হরমোনাল ইমব্যালেন্স, রাইট এনভায়রনমেন্ট না, রাইট ঘুমাচ্ছি না, টু মাচ 5G, টু মাচ রেডিয়েশন, এই সবকিছু এসে আমাদের যে প্রপার সেল রিজেনারেশন, এভরিডে আমাদের শরীরে বিলিয়ন সেল তৈরি করতে হয়। এই প্রায় 10 বিলিয়ন সেল ডেলি তৈরি হয়, এবং 10 বিলিয়ন সেলের মতো ডেলি মরে যায়। এই যে সেল যে রিফরমেশন, রিজেনারেশন কোত্থেকে আসে? এটা হলো প্রপার পুষ্টি, তাই না? কার্বোহাইড্রেট যে ক্যালোরি, কার্বোহাইড্রেটের মধ্যে নিউট্রিয়েন্ট আছে, মেইনলি হচ্ছে প্রোটিন, তারপর লটস অফ মিনারেল এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড ফ্যাট। তো আমরা তো খাচ্ছি কোথায়? আমরা খাচ্ছি শুধুমাত্র কার্বোহাইড্রেট আর সামান্য ফ্যাট খাচ্ছি। আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা বিগ রোল হেলদি সেল ফর্মেশন, সেটা আমরা করছি না। এতে করে কি হচ্ছে, আমাদের শরীরের সেলগুলো হচ্ছে ইমপ্রপার অর ফল্টি সেল। তাহলে আমাদের শরীরটা হয়ে যাচ্ছে ফল্টি, আমাদের যে প্রত্যেকটা অর্গান হয়ে যাচ্ছে ডিসফাংশন অর উইক প্রপারলি। তাদের যে বডি একটা কম্বিনেশন অফ সারা অর্গান এন্ড অর্গান সিস্টেম, এগুলো কাজ করছে না। কারণ ওই যে পুরো শরীর টক্সিসিটি বানাচ্ছি আমরা খাবারের রং চয়েসের কারণে। তো আমি বলবো এই ক্ষেত্রে প্রথমত যেটা আপনি বলছেন লাইফস্টাইল, তারপরে হচ্ছে যে আমাদের লাইফস্টাইলের পরে আমাদের হচ্ছে যে টু মাচ প্রসেস ফুড, 3 নম্বর হচ্ছে আমাদের ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স, 4 নম্বরে হচ্ছে যে টক্সিসিটি বিল্ড আপ টু দ্য বডি। আমি 5 নম্বরে আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে ইনফেকশন। যখনই এই টক্সিসিটি তৈরি হয়, যখনই আমাদের এই ধরনের হরমোনটা ইমব্যালেন্স হয়, এবং আমাদের শরীরে ল্যাক অফ নিউট্রিয়েন্ট হয়, তখন আমাদের ওভারগ্রো করে সমস্ত আমাদের ক্যান্ডিডা গুলো, মোস্টলি নাম্বার 1 ক্যান্ডিডা নাম্বার 1। তারপর হচ্ছে যে প্যারাসাইট ইমব্যালেন্স, প্যারাসাইটগুলো ওভারগ্রো করে। এই যে ইন্টেস্টাইনাল যে ইনফেকশন তৈরি হয়, টু মাচ ওভারগ্রোথ অফ অল কাইন্ড অফ প্যারাসাইট অর ফাঙ্গাস, এতে কি হয়? এতে আমাদের আর এনজাইম তৈরি হয় না ইন্টেস্টাইন থেকে, আমাদের এনাফ এনজাইম লেভেল থাকে না, আমাদের গুড কাঠফোড়াগুলা চলে যায়। এট দ্য লং রান আমাদের আর আমরা খাবারটা আমরা আমরা উইক হয়ে পড়ছি, কারণ আপনি এনার্জি পাচ্ছি না, শরীরটা প্রসেস করতে পারছে না, অর্গানগুলো ডিসফাংশন, পুরো সিস্টেমটা হলো টক্সিক। কারণ প্রত্যেকটা লিভিং থিংসে তার একটা লিভিং এত বর্জ্য থাকে। এই যে এতগুলো প্যারাসাইট আমাদের শরীরে আমরা বলি যে মোর দেন বডি সেল থেকে আমাদের
মানে মানে আদার লিভিং থিংস মানে ব্যাকটেরিয়া ভাইরাস প্যাথোজেন্স থেকে আরো বেশি 10 টাইম বেশি থাকে, সেটা 100 to 600 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাস করে। তারা যখন ওভারগ্রো হয়, যেগুলো আমাদের ক্ষতিকর, গুলো ওভারগ্রো যখন হয়, তখন তারা যে টক্সিন গুলা সহস্র শরীরে ফ্লো করে, ইট মেক্স ব্লাড অ্যাসিডিক, ইট you cannot survive, it has kidney dysfunction, it gets brain detox. I mean, it goes on and on and on. আপনি যেটা বলছেন প্রথম রুট কজ হচ্ছে আমাদের লাইফস্টাইল ফুড চেঞ্জ করাতে একে 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 আমাদের সবগুলো সমস্যা তৈরি হচ্ছে, শরীরে আর কাজ করছে না, পেনক্রিয়াস আর রিলিজ করছে না যে প্রপার ইনসুলিন, বা রিলিজ করলেও সেল এটাকে সুগার গুলোকে ক্যালোরি এটিপি অ্যাকসেপ্ট করছে না, ক্যালোরি অ্যাকসেপ্ট করছে না, পুরো সিস্টেমটা একটা ম্যাচ তৈরি হয়।